অলরেডি আমরা 4টা এক্সপেরিমেন্ট করছি। আজকে আমরা 5 নাম্বার এক্সপেরিমেন্ট করব। 5 নাম্বার হচ্ছে রেজিস্ট্যান্স টু ডিগ্রেডেশন অফ স্মল সাইজ ফোর্স এগ্রিগেট বাই অ্যাব্রাশন এন্ড ইমপ্যাক্ট অফ দ্য লস অ্যাঞ্জেলস মেশিন। ওকে, এক্সপেরিমেন্টটা বেসিক্যালি হচ্ছে তোমার এগ্রিগেট আমরা যেগুলো ইউজ করি, কোর্স এগ্রিগেট মানে সহজ কথা বলতে হলে পাথর বা ইটের টুকরা যেগুলো ইউজ করি, সেগুলা আমরা অনেক জায়গায় অনেকভাবে ইউজ করি, তাই না? কখনো রাস্তাঘাটে ইউজ হয়, কখনো এয়ারপোর্টের ল্যান্ডিং এর জন্য ইউজ হয়, আবার কখনো ব্রিজের জন্য ইউজ হয়, আবার কখনো বিল্ডিং এ ইউজ হয়। একই এগ্রিগেট গুলো কি বিভিন্ন জায়গায় ইউজ করি। বাট আমাদের ন্যাচারে যে অ্যাভেলেবল এগ্রিগেট গুলো আছে, মনে করো পাথর, পাথর তো মনে করো দুনিয়ার হাজার জায়গায় পাওয়া যায়, তাই না? বাংলাদেশে কি 5-7 জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, সারা দুনিয়া মিলে হাজার জায়গায় পাওয়া, অনেক জায়গায় পাওয়া যায়। এখন আমাদের এটা আমরা সহজভাবে বুঝি যে পৃথিবীর মানে সকল জায়গার মাটি কি এক একটা এক এক রকম, তাই না? কোনো দুই জায়গায় মাটি কি একদম সেম হবে, এটা আমরা হবে না, এটা আমরা অলরেডি বুঝে গেছি, তাই না? ছোটবেলা থেকে এখন পর্যন্ত মাটি মাটি দেখে আমরা এটা বুঝতে পারছি যে কোনো দুই জায়গার মাটি কি একরকম নর্মালি হয় না। সিমিলারলি পাথরও এক এক জায়গার পাথর এক এক রকম হয়। বাংলাদেশের পাথর, ইন্ডিয়ার পাথর, ভুটানের পাথর বা আমি আফ্রিকার পাথর এক হবে না। এক একটা পাথর সবগুলো যেহেতু যদিও কি কেমিক্যাল কম্পোজিশন অলমোস্ট সমান, বাট তারপরেও কি এটার ভিতরে ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি বিভিন্ন রকম হয়। এখন আমাদের যে পাথরগুলো অ্যাভেলেবল আছে এই পাথরগুলোর অ্যাকচুয়াল কোয়ালিটি কিরকম, যে আমাদের তাহলে কি সকল পাথরের একটা সেম বৈশিষ্ট্য আমরা পাবো না, তাই না? এটা আমরা বুঝে গেছি। তো এই পাথরগুলোর স্পেসিফিক বৈশিষ্ট্য কিরকম, অর্থাৎ এই পাথরগুলা তোমার বিভিন্ন পারপাজে ব্যবহার উপযোগী কিনা সেটা বুঝে। সবচেয়ে ভালো হচ্ছে পাথরগুলো হচ্ছে কি, যদি পাথরগুলোর মধ্যে যদি তোমার অ্যাব্রাশন মানে ঘর্ষণের ফলে, অর্থাৎ পাথরগুলো যেখানে ইউজ করি, বিল্ডিং ইউজ করি বা রাস্তায় ইউজ করি, পাথরের পাশে পাথরের ঘর্ষণ বা রাস্তায় যখন ইউজ করি পাথরে এবং কি গাড়ির চাকার মধ্যে একটা ঘর্ষণ হয়। যদি আমরা পিচের মধ্যে দেই, মানে তোমার রাস্তার পিচ তো বুঝো, তাই না? এই পিচের মধ্যে দেই তখন কি চাকার পাথরে ঘর্ষণ হয়ে থাকে। তো এই ঘর্ষণটা রেজিস্ট করতে পারবে কিনা, বা এয়ারপোর্টে দিলাম, এয়ারপোর্টে দিলে কি হঠাৎ করে প্লেনটা ল্যান্ডিং করলো, সেই ইম্প্যাক্ট ফোর্সটা রেজিস্ট করতে পারবে কিনা, এই বৈশিষ্ট্যগুলো চেক করার জন্য আমাদের মানে আজকের এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন এন্ড ইম্প্যাক্ট। অ্যাব্রাশন বলতে বোঝায় ঘর্ষণ গুলো অনেক ভাবে হইতে পারে। একটা হচ্ছে এগ্রিগেট নিজে নিজে ঘর্ষণ, মানে দুইটা এগ্রিগেটের মধ্যে, মানে ধরো এগ্রিগেট গুলো স্যাম্পলে এগ্রিগেট পাথরে পাথরে ঘর্ষণ, এটা একটা হচ্ছে হতে পারে। বা পাথরে বা গাড়ির চাকায় ঘর্ষণ বা প্লেনের চাকায় ঘর্ষণ, যাই হোক মানে আরেকটা ম্যাটেরিয়ালসের সাথে ঘর্ষণ হতে পারে। হ্যাঁ, তাহলে যেমন আরেকটা হচ্ছে তোমার কি ইম্প্যাক্ট হচ্ছে হঠাৎ করে যে লোডটা আসে সেই ধরনের। So, এই ইফেক্ট গুলা যখন এগ্রিগেটের উপর আসবে, বেসিক্যালি এই টেস্টটা করা হয় তোমার ইয়ের জন্য, যে ম্যাটেরিয়ালস গুলো তোমার ইয়াতে আছে রুট সারফেসে ইউজ করা হয়। রুট সারফেসে যেগুলো ইউজ করা হয় সেগুলোর উপর যে চাকা যায়, সো সেগুলোর মধ্যে কি অ্যাব্রাশন হয়। আবার মনে করো ব্রিজের এপ্রুস রোডে, ব্রিজে যখন উঠে, ব্রিজ গুলা নর্মালি কি মাটি থেকে একটু উপরে হয়ে থাকে, তাই না? আমাদের রোড লেভেল থেকে একটু উপরে উঠে ব্রিজ গুলো থাকে। সো ব্রিজে ওঠার সময় ব্রিজের একদম এম্ব্যাঙ্কমেন্টে বা অ্যাবাটমেন্টে যেটা বলো মানে অর্থাৎ ব্রিজের শুরু এবং শুরু থেকে একটা উঁচু জায়গায় হঠাৎ করে কি একটা ইম্প্যাক্ট লোড আছে, হঠাৎ করে গাড়ির চাকাটা যেখানে একটা ধাক্কা খায়, সেই ইম্প্যাক্ট লোডটা নিতে পারবে কিনা সেই টেস্ট গুলি আমরা এইখানে করব। তুমি লস অ্যাঞ্জেলস মেশিন, আমরা অলরেডি ফিগার একটা লস অ্যাঞ্জেলস মেশিন দেখতেছি। এই মেশিনটা আসলে কি হচ্ছে, আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি অ্যাব্রাশন এবং ইমপ্যাক্ট, সেই অ্যাব্রাশন এবং ইমপ্যাক্ট ক্রিয়েট করার জন্য, এগ্রিগেটের উপর অ্যাব্রাশন এবং ইমপ্যাক্ট ক্রিয়েট করার জন্য লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলসের এক লোক এই মেশিনটা আবিষ্কার করছে, এবং তার নাম অনুসারে কি এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস মেশিন। তো আমরা যদি নর্মালি বুঝি যে লস অ্যাঞ্জেলস মেশিন কি, কথা হচ্ছে এই যে ইয়াটা দেখতেছো তোমরা, একটা ড্রাম দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটা ড্রামের মতো জিনিস দেখা যাচ্ছে। এই ড্রামটা আসলে হচ্ছে লস এঞ্জেলস মেশিনের মূল উপকরণ। এই ড্রামটা রোটেট করতে পারে। এই ড্রামটা দেখো একটা খালি ড্রাম, মাছ এই পাশে একটা সাপোর্টের সাথে বাঁধা আছে, আর এই পাশে কি একটা সাপোর্টের সাথে বাঁধা আছে এক্সিস বরাবর। এবং এই এমন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে যে ড্রামটাকে রোটেট করতে পারে, মানে ড্রামটা ঘুরতে পারে, তাই না? এক্সিসের চারপাশে ঘুরতে পারে। ড্রামটা যদি এক্সিসের চারপাশে ঘুরে, তাহলে আমাদের সুবিধা যেটা হবে, আমরা শুরুতে হচ্ছে এখানে আরেকটা অংশ দেখতেছো তোমরা অলরেডি, যে এখানে একটা ওপেনিং আছে, এইটা একটা দরজা আছে, অর্থাৎ এই ড্রামের একটা দরজা আছে। আমাদের কাজ হবে এই ড্রামের এই স্ক্রু গুলো, এই চারটে স্ক্রু খুলে খুললে এই দরজাটা বের হয়ে যাবে।
এই দরজাটা বের হওয়ার পরে আমরা এটার মধ্যে এগ্রিগেট স্যাম্পল দিব। এগ্রিগেট স্যাম্পল দিব বলতে কোর্স এগ্রিগেট দিব, অর্থাৎ যে এগ্রিগেট গুলা বড়, তাই না, নাম্বার 4 CB আটকে যায় সেই এগ্রিগেট গুলো দিব। আর একটু লিমিটেশন আছে, এইখানে 1.5 ইঞ্চির চেয়ে বড় এগ্রিগেট দেওয়া যাবে না। সর্বোচ্চ এগ্রিগেট হবে 1.5 ইঞ্চি, আর সর্বনিম্ন হচ্ছে তোমার কত, আমরা বললাম নাম্বার 4 আটকা যেগুলো, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এখানে এই জন্য স্মল সাইজ কোর্স এগ্রিগেট বলছে। তোমাদের এখন যদি পরীক্ষার সময় বলা হয় যে আমাদের এক্সপেরিমেন্টের নামে কেন স্মল সাইজ কোর্স এগ্রিগেট বলা হচ্ছে, কারণ এখানে আপার লিমিট হচ্ছে 1.5 ইঞ্চ লিমিট করে দেয়। যাই হোক, আমরা এই দরজা এই স্ক্রুজারটা খুলে আমরা এটার মধ্যে এগ্রিগেট দিব। এগ্রিগেট বলতে আমরা পাথরগুলো দিব বা ইটগুলা দিব। দেওয়ার পরে দরজাটা আবার বন্ধ করে দেব। দেওয়ার পরে আমরা এখানে এখানে একটা সবুজ সুইচ আছে, এই সুইচে ক্লিক করলে এই এই ড্রামটা বা এই সিলিন্ডার থেকে যে ড্রামটা এটা রোটেট করতে থাকবে। রোটেট করতে হলে যেটা হবে, এগ্রিগেট গুলা কি নিজেদের মধ্যে ঘর্ষণ হবে। সো নিজেদের মধ্যে ঘর্ষণ হলে তাহলে সেটা বললাম কি আমরা এট্রিশন, নিজেদের মধ্যে ঘর্ষণ যে শব্দটা আমরা এটাকে ডেফিনেশনে বাই ডেফিনেশনে বলবো এট্রিশন। এট্রিশন হলো এটা যদি এটা ঘুরে থাকে তাহলে কি এগ্রিগেট গুলো নিজেদের মধ্যে ঘর্ষণ হবে। অ্যাব্রাশন ক্রিয়েট করার জন্য, দ্যাট ইজ অন্য সারফেসের সাথে ঘর্ষণ তৈরি করার জন্য আমরা বুদ্ধি করে কি করব, যখন এগ্রিগেট গুলো দিব তার সাথে সাথে এটার ভিতর কিছু স্টিলের বল দিয়ে দিব। কি দিব? স্টিলের বল। এরকম স্টিলের বল থাকে, এই বলগুলো দিয়ে দিব। স্টিলের স্ফিয়ার ছিল না, মানে একদম ফুটবলের মতো রাখি, একদম সলিড বল দিয়ে দিব। এই বলগুলা কি আমাদের পাথরের সাথে দিয়ে দিব, যাতে যখন ঘুরে তখন হচ্ছে অ্যাব্রাশনটা ক্রিয়েট হতে পারে, অর্থাৎ ফ্রিকশনটা ক্রিয়েট হয়ে থাকে। এটাকে বলা হয় চার্জ। স্টিল যে বলগুলো দেয়া বলা হয় এটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলবো চার্জ। অর্থাৎ এগ্রিগেটের সাথে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে স্টিল বল, যার ফলে কি ঘর্ষণটা বা ফ্রিকশনটা অ্যাব্রাশনটা ভালো হবে। সেটা হচ্ছে স্টিল বলকে আমরা বলবো চার্জ। ওকে, তো আমরা চার্জ দিব। চার্জ কয়টা দিব সেটা আমাদের একটু পরে পড়বো, যে চার্জ কয়টা দিব। নরমালি 6টা থেকে 12টা বিভিন্ন রেঞ্জে দেওয়া হয়, এগ্রিগেটের সাইজের উপর ডিপেন্ড করে। এগ্রিগেট গুলো যদি বড় বেশি হয়ে থাকে তাহলে চার্জের সংখ্যা বেশি হয়। এগ্রিগেট গুলো যদি ছোট হয়ে থাকে চার্জের সংখ্যা কম হয়, 6টা হয়। এবং সবচেয়ে বেশি এগ্রিগেট হলে, বড় সাইজ হলে এগ্রিগেটের সংখ্যা হয় 12টা। তাহলে এই চার্জ গুলা দিব। তাহলে আলটিমেটলি আমাদের সিলিন্ডারের ভিতর কি আছে, পাথর আছে এবং এই চার্জ গুলো আছে। তাহলে কি হচ্ছে, পাথরের গায়ে ঘর্ষণ খেয়ে এট্রিশন হচ্ছে, এবং পাথর স্টিলের গায়ে ঘর্ষণ খেয়ে কি হচ্ছে, অ্যাব্রাশন হচ্ছে। এখন হচ্ছে ইমপ্যাক্ট কিভাবে হচ্ছে। ইমপ্যাক্ট হওয়ার একটা বুদ্ধি আছে। ইমপ্যাক্ট হওয়ার ওরা যে বুদ্ধিটা করছে সেটা হচ্ছে তোমার, এই সিলিন্ডারের গায়ে কিছু এক্সটেন্ডেড অংশ আছে। ভিতরটা একদম গোল না, গোলে কিন্তু মাঝখানে একটা ফ্রেম আছে। এখানে এক্সটেন্ডেড ফ্রেম আছে, মনে করে একটা ফ্রেম আছে যেটা হচ্ছে তার সার্ফেস থেকে এভাবে বের হয়ে আছে। এরকম একটা ফ্রেম আছে, এটা হচ্ছে সিলিন্ডারের ভিতরে দিকে। আমি যদি ক্রস সেকশনটা দেখানোর চেষ্টা করি তোমাদের, এই দেখছো কিছু এক্সটেন্ডেড পোর্শন আছে, একটু বাড়তি অংশ আছে। এই বাড়তি অংশটা কি হচ্ছে, যখন সিলিন্ডারটা ঘুরতেছে তখন কি, সিলিন্ডারটা যখন ঘুরে তখন পাথরগুলো কি সিলিন্ডারের গায়ের সাথে সাথে ঘুরে। তারপরে হঠাৎ করে কি হয়, পাথরগুলা পড়ার পরে স্টিল গুলা কি এটার সাথে আটকে হঠাৎ করে উপর থেকে পড়ে, অর্থাৎ পাথর আর স্টিল গুলো একসাথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কি এটা আটকে যায়, একদম পুরাপুরি ঘুরতে পারে না। এই স্টিলের সাথে আটকে হঠাৎ করে নিচের দিকে পড়ে যায়। অ্যারেঞ্জমেন্ট এরকম কি তোমার, যে এটা হঠাৎ করে নিচের দিকে পড়ে যাবে, পড়লে কি অর্থাৎ পাথর এবং স্টিল গুলো একসাথে নিচের দিকে পড়ে যাবে। তো নর্মালি কি, যখন একসাথে পড়বে তখন একটা ইমপ্যাক্ট ফোর্স হবে। অর্থাৎ ইমপ্যাক্ট ফোর্স হচ্ছে কি, যেটা অল্প সময়ের জন্য ক্রিয়া করে, তাই না। সো ইমপ্যাক্ট ফোর্সটা চলে আসবে। এই পর্যন্ত আমি যে কথাগুলো বলছি এগুলো বুঝতে পারছো কিনা একটু বলো। স্যার এখানে যে ইমপ্যাক্ট ফোর্সের যে কথাটা বললেন স্যার, এটা একটু আরেকবার। আমি তাহলে সিলিন্ডার একটা ক্রস সেকশন আঁকি, হ্যাঁ? মনে করো সিলিন্ডারের ক্রস সেকশন আঁকলাম। ক্রস সেকশন এই আমার বৃত্ত পুরোটা দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। এই যে এই বৃত্তটা আঁকলাম, হ্যাঁ, ড্র করলাম। তো এটা হচ্ছে ক্রস সেকশন। ক্রস সেকশন আমি বলছি কি,
যে একটা এক্সটেন্ডেড অংশ থাকে, মনে করো এখানে একটা এক্সটেন্ডেড অংশ থাকে, এটা পুরোটা ল্যান্ড জুড়ে আছে। তো যখন পাথরগুলো ঘুরে, যখন পাথর এখানে মনে করো পাথর আছে আর কি স্টিল আছে, তাই না? স্টিল বল আছে, পাথর আর স্টিল বল কি একসাথে আছে, পাথরের টুকরা স্টিল বল গুলো কি একসাথে আছে। অ্যাকচুয়ালি তো অনেকগুলো পাথর, আমার তো আসলে এখানে আঁকার নিয়ে সুবিধা না। তো এই পাথরগুলো যখন ঘুরে, এবং আমরা বলছি কি সিলিন্ডারটা ঘুরতে থাকে, তাই না? সিলিন্ডারটা কি করতে থাকে, রোটেট করতে থাকে। সিলিন্ডারটা কত এবং রোটেট করতে থাকে, সো রোটেট করতে গেলে দেখা যাচ্ছে পাথর এবং এগ্রিগেট গুলো যখন ঘুরতে ঘুরতে, যে একটা জিনিস যখন ঘুরে, তো এগ্রিগেট গুলো কি নর্মালি এটার সাথে উপরে উঠে যায়, ঘুরতে ঘুরতে এটা যদি এদিকে আসে এটাও কি উপরে উঠে যায়। উপরে উঠে যাওয়ার পরে হঠাৎ করে যখন এই স্টিলের এখানে একটা ফ্রেম আসে, তখন তার উপরে যেতে পারে না, তাই না? তো আর ঘুরতে ঘুরতে করে মনে করো ঘুরতে 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 পাথরগুলো এখানে আসে, এখানে আসার পরে কি একটা ধাক্কা পেলো না, আর উপরে তো ঘুরতে পারতেছে না। তো এই ধাক্কা পাওয়ার পরে যে সে যেটা হবে আবার নিচে পড়ে যাবে, তাই না? জি স্যার। নিচে পড়ে গেলে যখন পাথর, নিচে পড়তে যায় যখন পাথরের উপরে স্টিল গুলা পড়বে, তখন হচ্ছে কি ইম্প্যাক্ট হবে না? তখন হচ্ছে কি হঠাৎ উপর থেকে একটা ফোর্স অল্প সময়ের জন্য পড়লে তো ইম্প্যাক্ট, তাই না? তখন হচ্ছে ইম্প্যাক্টটা জি ক্রিয়েট স্যার। হবে। আর স্যার এই যে ফ্রেমটা, এটা কি পুরাটা ডায়ামিটার জুড়ে হ্যাঁ, আছে? হ্যাঁ, পুরো ডায়ামিটার চলে যাবে। ওকে, আমি অনেকগুলো এখন এতটুকুই বেসিক কথা, কিন্তু আমাদের কিছু ডাটা দেখতে হবে, যেটা আমরা পরীক্ষার পারপাজে প্লাস শিখার পারপাজে স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য কিছু ডাটা দেখতে হবে। ডাটাগুলা যেমন আমরা শুরু করি, যে এটার মধ্যে আমরা দিলাম, ঠিক আছে, এটার মধ্যে ঘুরাইলাম, এগ্রিগেট গুলা ঘুরাইলাম, তারপর লস, তারপর কি বুঝলাম, এগ্রিগেট গুলো ঘুরাইলে কি আস্তে আস্তে গুঁড়া হইতে থাকবে না? এগ্রিগেট গুলো ভাঙতে থাকবে, পাথর যেহেতু লোহার লোহার বল আছে, এগুলো হচ্ছে ঘর্ষণ টর্ষণের কারণে কি গুঁড়া হইতে থাকবে, আস্তে আস্তে গুঁড়া হবে। তাহলে যে যেই এগ্রিগেটটা বেশি গুঁড়া হবে সেটা কি সবচেয়ে খারাপ না? যেটাতে যেই পাথরটা দিলে গুঁড়া বেশি হবে সেই পাথরটা খারাপ, তাই না? সেটা দুর্বল, উইক পাথর, উইক স্টোন। আমাদের টার্গেট হচ্ছে কোন পাথরটা বেশি গুঁড়া হয়। তো গুঁড়া হইতে হলে তো আমরা চোখে বলতে পারবো না গুঁড়া হইছে। তো আমরা যখন এটাকে নরমালি হচ্ছে 30 থেকে 30 টু 33 আরপিএম এ ঘুরানো হয়। এটাতে রোটেট করা হয় 30 টু 33 আরপিএম। আরপিএম মানে কি বলতো? স্যার রোটেশন পার মিনিট। হ্যাঁ, গুড, রেভলিউশন বা আজ যার রোটেশন পার মিনিট যেগুলো। সো এটা হচ্ছে মিনিটে 30 বার ঘুরে, তাই না? তো অনেক ভালো স্পিড না? মিনিটে 30 বার ঘুরে এবং টোটালি 500 রোটেশন দেওয়া হয়, 500 রোটেশন। এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের, হ্যাঁ? টোটাল টোটাল 500 রোটেশন দেওয়া হয় এবং মিনিটে 30 থেকে 33 আরপিএম। এটা আমাদের মেশিনে ফিক্স করে দেওয়া যায় যে কত আরপিএম এ ঘুরবে, বুঝছো? 10 থেকে 50 পর্যন্ত একটা রেঞ্জ আছে, বা এরকম আমরা 33 33 বার 33 দিয়ে দিলে এটা হবে। এবং টোটাল রোটেশন যখন 500 ফিক্স করে দিব, সে 500 এর পরে অটোমেটিক অফ হয়ে যাবে। কারণ এই মেশিনটা যখন ল্যাবে চালায় প্রচুর আওয়াজ হয়, তোমরা তো খেয়াল করো না, ছিল না, ল্যাবে যখন চালানো হয় প্রচুর আওয়াজ হয়, বুঝছো? তো আশেপাশে থাকা যায় না, পাথরগুলা ঝুড়ে জোড়া, চার্জ গুলা যে উপর থেকে পড়ে, এটা ডায়া হচ্ছে তোমার, যে স্টিল সিলিন্ডারটা, এই সিলিন্ডারের ডায়া হচ্ছে তোমার 28 ইঞ্চি। তাহলে পাথরগুলো কি মোটামুটি 28 ইঞ্চি উপর থেকে হঠাৎ এই লোহার উপর পড়ে। এবং এই যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের লেন্থ হচ্ছে 20 ইঞ্চি। সিলিন্ডারের ডাইমেনশন আমরা বুঝে গেলাম। এবার এটা কত রোটেশন করে, 30 থেকে 33 আরপিএম। সো এই 500 বার রোটেশনের পরে আমরা কি এই স্যাম্পলটাকে আবার এই মুখটা খুলে বের করে ফেলবো, অর্থাৎ আবার এখানে স্ক্রু গুলা খুলে বের করবো। বের করার পরে দেখবো যে একদম অনেক কিছু বালু হয়ে গেছে, বালি উঠতে থাকে, পুরো রুম বালি হয়ে গেছে। তো বালি হওয়ার মানে তাহলে আমরা বুঝলাম যে অনেক কিছু লস হবে। তো লসটা কিভাবে ডিফাইন করবো? লসটা ডিফাইন করার জন্য আমাদের একটা সিপ আছে, নাম্বার 12 সিপ। আমরা করবো কি নাম্বার 12 সিপ নিবো, যখন এটা বের করবো তখন আমরা ল্যাবের থেকে নাম্বার 12 সিপ, নাম্বার 12 সিপ নিয়ে সেটা চালবো। নাম্বার 12 সিপের ওপেনিং হচ্ছে অ্যাকচুয়ালি 1.70 মিলিমিটার। তো ছোট একটা ওপেনিং। এই 1.70 মিলিমিটার দিয়ে যদি পাস হয়ে যায়, প্রথমে আমি সবগুলো কি নাম্বার 4 এ আটকানো ধরছিলাম, তাই না? নাম্বার 4 এ সবগুলো দিয়েছে, যেহেতু কোর্সে থেকে সবগুলো কি নাম্বার 4 এ আটকেছিল, বা এর উপরে তো আছে। বাট ফেল কখন বলবো, যখন নাম্বার 12 এ সব পাস হয়ে যায়, যে অংশটা মনে করো আমি 5 কেজি এগ্রিগেট নিয়ে কাজ করছি,
দেখা যাচ্ছে তারপর নাম্বার 12 এর সিম পাস হওয়ার পরে যেটা রয়ে গেছে নাম্বার 12 এর রিটেন করছে 3 কেজি, তাহলে 2 কেজি কি লস হয়েছে? তাহলে আমাদের পার্সেন্টেজ অফ লস কত? 2 কেজি, 5 কেজি থেকে 2 কেজি মানে 40%। সো এগ্রিগেটের আমার লস এঞ্জেলস ভ্যালু হবে কত? 40। যেই পার্সেন্টেজ লস হবে সেটা হচ্ছে তার লস এঞ্জেলস টেস্টের ভ্যালু। তো আমাদের লস এঞ্জেলস টেস্টের ভ্যালু কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? যারা আমি একজন কোশ্চেন করতেছি, লস এঞ্জেলস টেস্টের ভ্যালু কম হওয়া না বেশি ভালো না বেশি হওয়া ভালো? এটা বলো ফাইজিয়া বিনতে হক। এই সবাই চ্যাটে লেখো দেখি, কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? চ্যাটে আমাকে দাও, সবাইকে দিও না। লস এঞ্জেলস টেস্টের ভ্যালু কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? এই বেশি তো বেশি লেখছো তোমরা, দুইজন শুধু কম লেখছো, তাই না? আশরাফুল এবং অভিষেক দে দুইজন কম লেখছো, মেহেদী হাসানও কম লেখছো। যাই, লস এঞ্জেলাস, লস এঞ্জেলস ভ্যালু হচ্ছে কি যত পার্সেন্ট লস হয়েছে, অর্থাৎ যত পার্সেন্ট গুঁড়ো হয়েছে। এগ্রিগেটটা বেশি গুঁড়ো হলে কি বেশি লাভ? বেশি গুঁড়ো হলে কি আমাদের সমস্যা, তাই না? এগ্রিগেটটা গুঁড়ো হয়ে যাওয়া মানে কি হচ্ছে? লস হয়ে যাবে, তাই না? গুঁড়ো হয়ে গেলে কি সেটা ইউজ করতে পারবো ভালোভাবে? গুঁড়ো হয়ে গেলে বেশি ইউজ করতে পারবো না। সো আমাদের লস এঞ্জেলস টেস্টের ভ্যালুটা যত কম হবে তত ভালো। আবার বলতেছি, মনে করো আমরা 5 কেজি স্যাম্পল নিয়ে কাজ করতেছি। 5 কেজি স্যাম্পলরে আমরা এই মেশিনের ভিতরে দিলাম, লস এঞ্জেলস মেশিনের ভিতরে দিলাম, দেওয়ার পরে 500 রোটেশন দিলাম। 500 রোটেশন দেওয়ার পরে প্রথমে সবগুলোই ছিল কি বড় বড় এগ্রিগেট বা নাম্বার 4 চিপের রিটেন করে এগ্রিগেট। 500 রোটেশন দেওয়ার পরে বের করলাম, বের করার পরে এগ্রিগেট গুলা কি আগের মতো থাকলে সবচেয়ে ভালো, যে এতগুলা রোটেশন দিচ্ছে এতগুলা অ্যাপ্রেশন ইমপ্যাক্ট করছে সে ভাঙে না, তাই না? বাট বাস্তবে এমন কোন এগ্রিগেট পাওয়া যায় না যেটা ভাঙে না, সবগুলাতে কি লস। বাস্তবে এমন এগ্রিগেট পাওয়া যায় না যেটাতে এত বড় এতগুলো স্টিলের চার্জ করার পরও কি সে ভাঙবে না, এমন পাওয়া যায় না। সো লস, লস কোনটা বলবো? এখন তো আমরা চোখে দেখে বলতে পারতেছি যেগুলো গুঁড়ো হয়েছে সেগুলো লস, বাট ইঞ্জিনিয়ারিং এ তো চোখের দেখার কোনো মূল্য নাই। তো আমরা নাম্বার 12 শিট দিয়ে সেগুলা চালবো। নাম্বার 12 শিট দিয়ে যদি চালি, চালার পরে মনে করো 2 কেজি নাম্বার 12 এ পাস করে গেছে, তাহলে এই 2 কেজিটা আমার 5 কেজির কত পার্সেন্ট? 40%। তাহলে তাহলে আমার এই গ্রেডটা আমরা ইউজ করতে পারবো, যেহেতু 5 কেজি, সরি যেহেতু 40%, তো এটা লস এঞ্জেলস ভ্যালু হচ্ছে 40%। বুঝে গেছে? তো যার বেশি লস হবে শেয়ার ভ্যালু কি তত বেশি হবে। তো তত বেশি হতে আমার লাভ নাই, সবসময় তো বেশি বেশি দরকার নাই, তাই না? কখনো কখনো কি কমও দরকার আছে। বুঝতে পারছো? তো লস এঞ্জেলস বেশি ভ্যালুটা আমাদের কম হলে ভালো। তো এই পর্যন্ত আমরা অনেক কিছু ইগনোর করছি, আমি আসলে অনেক কিছু তোমাদের বলি নাই। যেমন যে স্টিল বলগুলো দিছি, তোমরাও প্রশ্ন করো না যে স্টিল বলগুলো যে দিছি, এই স্টিল বলগুলোর ডাইমেনশন, স্টিল বলগুলোর ডায়া হচ্ছে নরমালি 46.8 মিলিমিটার। হ্যাঁ, ডায়া হচ্ছে 46.8 মিলিমিটার। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং ওয়েট হচ্ছে নরমালি 390 টু 445 গ্রামের মধ্যে, ভেরি করে, কারণ ডায়াতে একদম একুরেট থাকে না। ওয়েট হচ্ছে 390 থেকে 445 গ্রাম, এবং ডায়া হচ্ছে 46.8 মিলিমিটার। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা একটু আরেকটু ধারণা নেই যে লস অ্যাঞ্জেলেস ভ্যালু আসলে কত হলে ভালো, কত হলে আমরা ইউজ করতে পারবো। নর্মালি দেখা যায় লস অ্যাঞ্জেলেস ভ্যালু 40 থেকে 50 হলে কি 45 পর্যন্ত আমরা কি হয়েছে?
হয়তো